রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে, সেই প্রশ্নবিচিত্রা বই থেকে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের সেট আলোচনা চলছে। আমরা অনেকগুলোই কিন্তু সেট আলোচনা করেছি। এই সেটগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, বারবার দেখো, তাহলে কি হবে, তোমাদের কিন্তু বিষয়টা কি হবে, মেমোরিতে চলে আসবে, ধরে রাখবে, পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে। ঠিক আছে? সেই জন্য এই সমস্ত আলোচনাগুলো তোমরা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। প্রশ্নে বা উত্তরে কোনো রকম কোনো অসঙ্গতি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমনিতেই কমেন্ট করবে কোনো রকম কোনো জানার থাকলে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের আলোচনাতে আসি। আজকে আমরা আলোচনা করব রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে, সেই প্রশ্নবিচিত্রা বইয়ের পার্ট 5 এর। ঠিক আছে, চলো তাহলে। প্রথম কোশ্চেন, সক্রেটিসের শিষ্য হিসাবে পরিচিতি লাভ করেছেন। তাহলে সক্রেটিসের শিষ্য কে? অপশান ডি, প্লেটো। 2 দাগের কোশ্চেন, সক্রেটিসের মতে কারা রাষ্ট্র শাসনের উপযুক্ত? সক্রেটিসের মতে রাষ্ট্র শাসনের উপযুক্ত তারাই, অপশান সি, যারা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে, তারাই একমাত্র রাষ্ট্র শাসনের উপযোগী ব্যক্তি। পরের কোশ্চেন, 3 দাগ, সিসেরো ছিলেন একজন। সিসেরো কে ছিলেন? অপশান বি, রোমান রাষ্ট্রচিন্তাবিদ। পরের কোশ্চেন, 4 দাগ, রাষ্ট্রবিজ্ঞান শূন্যস্থান বিজ্ঞানের শাখা। রাষ্ট্রবিজ্ঞান, অপশান ডি, সমাজ বিজ্ঞানের শাখা। নেক্সট কোশ্চেন, 5 দাগ, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল। রাষ্ট্রবিজ্ঞান কোথায় জন্মগ্রহণ করেছে বা রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? অপশান বি, প্রাচীন গ্রিসে। 6 দাগের কোশ্চেন, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন রাষ্ট্রচিন্তাবিদ ব্যবহার করেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান ডি, নিকেলো ম্যাকিয়াভেলি। তিনি কিন্তু আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন। পরে 7 দাগের কোশ্চেন, সিভিটাস কি? সিভিটাস হচ্ছে অপশান সি, ক্ষুদ্র নগর রাষ্ট্র। 8 দাগের কোশ্চেন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন শূন্যস্থান। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক, অপশান ডি, রুসো। পরের কোশ্চেন, 9 দাগ, অধিক জনসংখ্যা বিশিষ্ট কয়েকটি দেশ হলো। তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, চীন, ভারত, রোম, ইরান, এই 4টি দেশের মধ্যে জনসংখ্যা অধিক রয়েছে কোন কোন দুটি দেশে? চীন এবং ভারত। তাহলে অপশান এ 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। 10 দাগের কোশ্চেন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে অপশান সি, নগর থেকে। 11 দাগের কোশ্চেন, নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে। তাহলে নাগরিকতার আধুনিক ধারণা কখন গড়ে উঠেছে? অপশান এ, ফরাসি বিপ্লবের পর। ফরাসি বিপ্লব যখন হয় তার ঠিক পরেই আধুনিক অর্থে নাগরিকতা শব্দটি উৎপত্তি হয়েছে। 12 দাগের কোশ্চেন, সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে কাদের কাছ থেকে? এটা অবশ্যই অপশান বি হবে, নাগরিকদের কাছ থেকে। নাগরিকদের কাছ থেকে রাষ্ট্র কর্তব্য পালন এবং সম্পূর্ণ আনুগত্য, এই বিষয়গুলো অবশ্যই আশা করতে পারে। 13 দাগের কোশ্চেন, একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে। একজন ব্যক্তি একই সময়ে, অপশান এ, একটি মাত্র দেশের নাগরিক হতে পারে, একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না। 14 দাগের কোশ্চেন, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় শূন্যস্থান বছর বয়সে। এটার অ্যান্সার হবে অপশান এ, 18 বছর বয়সে একজন ব্যক্তি পূর্ণ নাগরিকতা অর্জন করতে পারে। পরের কোশ্চেন, 15 দাগ, একমাত্র শূন্যস্থান শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। একমাত্র কারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে? অপশান সি, নাগরিকরা। নাগরিকরাই শুধুমাত্র শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। 16 দাগের কোশ্চেন, স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। ঠিক আছে, চলো দেখি, মিলে দেখি কি রয়েছে। তাহলে জন্মসূত্র পদ্ধতি, এটা হবে সি, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি।
দ্বৈত নাগরিকত্ব গ্রহণ। দ্বৈত নাগরিকত্ব গ্রহণ অপশান ডি, নাগরিকত্ব বিলোপের পদ্ধতি। রাষ্ট্রীয় কর্তব্য পালন। রাষ্ট্রীয় কর্তব্য পালন কি হবে? সুনাগরিকতার লক্ষণ। অজ্ঞতা। অজ্ঞতা হচ্ছে সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা। এইভাবে সাজালে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। তাহলে 1C, 2D, 3A, 4B। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু সাজিয়ে দেখবে এবং বিষয়টাকে মনে রাখবে। 17 দাগের কোশ্চেন, শাসনতন্ত্র হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে। এ কথাটি বলেছেন কে? এ কথাটি বলেছেন অপশান এ, লর্ড ব্রাইস। তাহলে এ ধরনের কিন্তু কিছু উক্তি পড়তে পারে। 18 দাগের কোশ্চেন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন? তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে একটা কমন কোশ্চেন, আগের সেটগুলোতে আমরা পেয়েছি। অপশান বি, ফাইনার সংবিধানকে ক্ষমতার সম্পর্কের আত্মজীবনী বলে উল্লেখ করেছেন। 19 দাগের কোশ্চেন, সংবিধান রচনার উৎসগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? সংবিধান রচনার উৎসগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে উৎস বলতে লিখিত এবং অলিখিত, এই 2 ভাবে সংবিধানের কিন্তু উৎস। 20 দাগের কোশ্চেন, জার্মানির সংবিধান কিরূপ? জার্মানির সংবিধান অপশান বি, আদর্শ নিরপেক্ষ সংবিধান। 21 দাগের কোশ্চেন, লিখিত সংবিধান হলো শূন্যস্থান দলিল। লিখিত সংবিধান সবসময় কিন্তু অসম্পূর্ণ সংবিধান হবে, কারণ লিখিত সংবিধানের মধ্যে সবকিছু বিষয় লিখে দেওয়া থাকে না বা লেখা সম্ভবও না। এই জন্য লিখিত সংবিধানকে অসম্পূর্ণ সংবিধান বলা হয়েছে। 22 দাগের কোশ্চেন, মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ড্যাশ সংবিধানকে। তাহলে কোন সংবিধান বা কোন ধরনের সংবিধান মৌলিক অধিকারকে রক্ষা করে? অবশ্যই অপশান এ, লিখিত সংবিধান। 23 দাগের কোশ্চেন, ভারতীয় স্ট্যাটুটরি কমিশন কি নামে পরিচিত? ভারতীয় যে স্ট্যাটুটরি কমিশন, এটা অপশান সি, সাইমন কমিশনকে বোঝায়, বা সাইমন কমিশনই কিন্তু স্ট্যাটুটরি কমিটি হিসাবে পরিচিত। পরে 24 দাগের কোশ্চেন, গণপরিষদের দাবি কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে কত সালে? অপশান সি, 1906 সালে। পরের কোশ্চেন 25 দাগ, 1929 খ্রিস্টাব্দের কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? তাহলে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল 1929 সালে, সেটা তো গুরুত্বপূর্ণ কেন? কারণটা হচ্ছে এটাই, অপশান এ, কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে, তিরঞ্জিত পতাকা উত্তোলন করে। এই জন্যই 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন এতটাই গুরুত্বপূর্ণ। 26 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের সময় লেগেছিল। তাহলে গণপরিষদের সময় লেগেছিল সংবিধান তৈরি করতে অপশান বি, 2 বছর 11 মাস 18 দিন। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। পরের কোশ্চেন 27 দাগ, 212টি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল? 212টি যে আসন ছিল সেই আসনের মধ্যে কংগ্রেসের আসন ছিল 203টি। ঠিক আছে, এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসবে। কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই রেডি করতে হবে। 28 দাগের কোশ্চেন, গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বর্গের সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো, একের দাগে দেওয়া আছে কেন্দ্রীয় সংক্রান্ত কমিটি, এর সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। কার্যনির্বাহী কমিটি, এর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সেই চেয়ারম্যান খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে? পরে যে অপশানগুলো আছে সেই অপশানে চলে আসতে হবে। তাহলে দেখো, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 29 দাগে বিবৃতি 1 দেওয়া আছে এবং বিবৃতি 2 দেওয়া আছে। বিবৃতি 1-এ আছে গণপরিষদের পঞ্চম অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট মধ্যরাত্রে। তাহলে বিবৃতি 1 ঠিক। বিবৃতি 2-তে কি আছে? পঞ্চম অধিবেশনে গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে, এটাও ঠিক। তাহলে এর অ্যান্সার কোনটা হবে? তাহলে এই বিবৃতি দুটি যদি ঠিক হয় তাহলে অ্যান্সার হবে অপশান সি, বিবৃতি 1
ও বিবৃতি 2 উভয়ই সত্য। ঠিক আছে, চলে আসি 30 দাগের কোশ্চেনে। ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল? তাহলে লক্ষ্য রাখবে, মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? অপশান এ 395টি। পরের কোশ্চেন 30 দাগ, বিবৃতি এ এবং কারণ আর, এ দুটো দেওয়া আছে। সাধারণভাবে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। কারণ আরে আছে, যে কোনো প্রতিষ্ঠান তথা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত কিছু নিয়ম কানুন থাকা দরকার। তাহলে দেখতে পাচ্ছি বিবৃতি এ ঠিক, কারণ আর এটাও ঠিক। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। এইভাবে লাইনগুলোকে তোমাদের অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারবে। 32 দাগের কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হলো? তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের মোট ধারার সংখ্যা অপশান ডি 470টি। একটা বিষয় মাথায় রাখবে, ভারতীয় সংবিধানে যে মূল ধারা 395টাই ধারা রয়েছে, কিন্তু বর্তমানে তার ধারা উপধারা সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে ধারার সংখ্যা মোট 470টি। এই জন্য দেখো কোশ্চেনটা কি বলা আছে, ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন 33 দাগ, ভারত একটি অপশান বি রাজ্য সমূহের সংঘ। এটা ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে বলা রয়েছে, মানে একবারে প্রথম ধারাতেই বলা রয়েছে ভারতীয় সংবিধানের। 34 দাগের কোশ্চেন, নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হলো? তাহলে নমনীয় এবং অনমনীয় সংবিধানের মাঝামাঝি এই সংবিধান দেখা যায় কোথায়? অপশান সি ভারতীয় সংবিধানে। 35 দাগের কোশ্চেন, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। তাহলে মন্ত্রিসভা কার কাছে দায়িত্বশীল থাকে? অপশান সি আইনসভার কাছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অনেক সেটে আলোচনা করে এসেছি, তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলো দেখে রাখবে। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষাতে পড়ে দেখেছি। ঠিক আছে, 36 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায়? এটা কিন্তু একটু আগেই আমরা আলোচনা করে এলাম, অপশান এ 1 নম্বর ধারাতে। পরের কোশ্চেন 37 দাগ, ভারতীয় সংবিধানে উল্লিখিত অধ্যায়গুলির মধ্যে পার্ট 1 থেকে পার্ট 4A নম্বর যে অধ্যায় রয়েছে বা পার্ট রয়েছে, অংশ রয়েছে, সেগুলোকে ক্রমান্বয়ে আমাদের সাজাতে হবে। তাহলে প্রথম পার্টে কি রয়েছে? প্রথম পার্টে রয়েছে ভারতীয় ইউনিয়ন। দ্বিতীয় পার্টে কি রয়েছে? নাগরিকত্ব। দেখো পরপর কিন্তু সাজানো রয়েছে। দেখো প্রথম পার্টে ভারতীয় ইউনিয়ন, দ্বিতীয় পার্টে কি রয়েছে? নাগরিকত্ব, তৃতীয় পার্টে কি রয়েছে? মৌলিক অধিকার, চতুর্থ পার্টে কি রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এবং চতুর্থর এ যে পার্টটা রয়েছে সেখানে রয়েছে মৌলিক কর্তব্য। তাহলে কিন্তু অপশান এ এটার অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি, 38 দাগের কোশ্চেন, বিবৃতি 1 এবং বিবৃতি 2। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গৃহীত হয়েছে। বিবৃতি 2তে আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনুকূলে ভারতে দ্বিনাগরিকতা স্বীকৃত হয়েছে। তাহলে ভারত যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতে দ্বিনাগরিকতা স্বীকৃত নেই, সেই জন্য বিবৃতি 2 ভুল। তাহলে কোনটা অ্যান্সার হবে? সেই অ্যান্সারটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কোথা থেকে? অপশানগুলো থেকে। দেখো অপশান সি এটার অ্যান্সার, 1 সত্য এবং 2 মিথ্যা। এরপরে 39 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে এক্স ও ওয়াই এর জন্য সরকারি চাকুরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনসভায় সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থাকে বা নীতিকে ইতিবাচক বৈষম্য হিসাবে বিবেচনা করা হয়। বর্তমানে 2030 সালের 25শে জানুয়ারি পর্যন্ত এই সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এখানে এক্স ওয়াই যথাক্রমে। তাহলে এক্স ওয়াই কারা? তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভায়, সরকারি চাকুরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তোমরা কিন্তু এটা জানো তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। অপশান বি তপশিলি জাতি উপজাতিদের জন্য, মানে এসসি এসটি, এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের সেটের শেষ কোশ্চেন 40 দাগের কোশ্চেন, সংবিধানের 10ম তপশিলে রয়েছে। ভারতীয় সংবিধানের 10ম তপশিলে কি রয়েছে? 10ম তপশিলে রয়েছে অপশান এ দলত্যাগ।
মানে দলত্যাগ বিরোধী আইন যেটা তৈরি হয়েছিল 1985 সালে রাজীব গান্ধীর নেতৃত্বে, সেই বিষয়টা ভারতীয় সংবিধানের 10ম তফসিলে রয়েছে। আমাদের ভারতীয় সংবিধানে 12টি তফসিলি রয়েছে, ঠিক আছে। প্রথমে ছিল 8টি, বর্তমানে রয়েছে 12টি। সেই 12টির মধ্যে 10ম তফসিলে রয়েছে কি? দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে। তাহলে আজকে আমরা পঞ্চম সেটের আলোচনা শেষ করলাম রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে সেইখান থেকে। তাহলে তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। প্রশ্নে বা উত্তরে কোনো রকম কোনো অসঙ্গতি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।